আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকেই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত লেকচারটি শুনবে। এবং কেন এই কথাটা বলছি, যদি তোমরা প্রথম লেকচারটি ভালোভাবে শুনো তাহলে পরবর্তী লেকচারগুলো তোমাদের জন্য সহজ বলে মনে হবে। যাই হোক, এখানে আজকের ক্লাসে সকলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে, এখন আমি আমার পরিচয়টি আবারও ডিজিটালি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। লক্ষ্য করো, আমি বলছিলাম আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, এই অষ্টম অধ্যায়ের প্রথম লেকচার আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা কিছু ছবি দেখব। ছবিগুলো দেখে বলার চেষ্টা করবা, মানে বুঝতে পারো কিনা দেখো আসলে কি পড়তে যাচ্ছি। এখানে দেখো একটা বন্দরের ছবি, যেখানে কন্টেইনার ওঠানামা করা হয়। ঠিক আছে, অর্থাৎ এই কন্টেইনার বহন মানে ভিতরে কি থাকে, বিভিন্ন পণ্য সামগ্রী থাকে যেগুলো এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করা হয়। ঠিক আছে, আবার দেখো এই কন্টেইনার ভর্তি একটি জাহাজ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। আবার এখানে দেখলাম যে অনেক সময় আমরা দেখি বিমানেও বিভিন্ন দ্রব্য সামগ্রী এক দেশ থেকে অন্য দেশে কি করা হয়, স্থানান্তর করা হয়। তারপরে দেখো এখানে আমরা দেখলাম যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে এক দেশ থেকে উৎপাদিত দ্রব্য সামগ্রী, এই যে দেখো একটা নেটওয়ার্কের মতন কিভাবে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়। তার মানে আজকে আমরা এখানে দেখলাম যে দেশের সীমারেখা অতিক্রম করে বিভিন্ন দেশের মধ্যে উৎপাদিত দ্রব্য সামগ্রী যে লেনদেন হচ্ছে, সেটা সম্পর্কে আসলে আমরা আজকে পড়ব। সেটাকে কি বলে একটু পরে আমরা দেখব। তারপর দেখো এর সাথে প্রাসঙ্গিক আরেকটা বিষয়, এখানে এই ছবিগুলো দেখো। এই ছবিগুলো হচ্ছে দেশের মধ্যেই, দেশের এক প্রান্তে বা বিভিন্ন প্রান্তে উৎপাদিত দ্রব্য সামগ্রী বিভিন্ন স্থানে দেশের মধ্যেই ক্রয় বিক্রয় হচ্ছে। আবার এখানে যদি আমরা দেখি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই যে শাকসবজি চলে আসছে কোথায়, নিমসার বাজারে, এখানে ক্রয় বিক্রয় হচ্ছে। আবার এখানে যদি দেখি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠানে উৎপাদিত দ্রব্য সামগ্রী চলে আসছে দোকানের মধ্যে। ঠিক আছে, এখানে ক্রয় বিক্রয় হচ্ছে। আবার এখানেও আমরা দেখলাম যে একটি বাজারের দৃশ্য, যেখানে তোমার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পণ্য সামগ্রী আসতেছে এবং এখান থেকে যাচ্ছে। অর্থাৎ এই ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি দেশের সীমারেখার মধ্যে উৎপাদিত দ্রব্য বিভিন্ন প্রান্ত থেকে দেশের মধ্যে কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে ক্রয় বিক্রয় হচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে প্রথম যে ছবিগুলো আমরা দেখেছিলাম সেগুলো দ্বারা প্রকাশ করে আন্তর্জাতিক বাণিজ্যের চিত্র। অর্থাৎ যখন দেশের সীমারেখা অতিক্রম করে যে দ্রব্য সামগ্রী এক দেশ থেকে অন্য দেশে ক্রয় বিক্রয় হয়, তখন সেটা আমরা বলি আন্তর্জাতিক বাণিজ্য। আর এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের চিত্র এখানে। যাই হোক, আজকের শিখন প্রোগ্রাম যদি আমরা দেখি, এই পাঠ শেষে শিক্ষার্থী আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে। 3, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। আমরা প্রথমে যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা। এই ধারণার মধ্যে সংজ্ঞা থাকবে, ঠিক আছে, কেন বাণিজ্যটা সংগঠিত হয় সেই কথাগুলো থাকবে। ঠিক আছে, আমরা একটু দেখি আসলে আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে। ঠিক আছে, যে আমরা তো প্রথমেই বলছিলাম যে যখনই যে দেশের সীমারেখা অতিক্রম করে বিভিন্ন দেশের মধ্যে পণ্য সামগ্রী বা উৎপাদিত দ্রব্য সামগ্রী কি হয়, স্থানান্তরিত হয়, তখন সেটাকে আমরা বলছি আন্তর্জাতিক বাণিজ্য। লক্ষ্য করো যে দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে বাণিজ্য সংগঠিত হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়। অর্থাৎ যে দেশের বিভিন্ন স্থানে না, এটা এক দেশ থেকে যখন অন্য একটা দেশের সাথে দ্রব্য সামগ্রী লেনদেন হবে,
তখনই সেটাকে আমরা বলবো আন্তর্জাতিক বাণিজ্য। দেখো উদাহরণটা, যেমন বাংলাদেশের সাথে ভারত, চীন, জাপান প্রভৃতি দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় তাই আন্তর্জাতিক বাণিজ্য। এক্ষেত্রে বৈদেশিক মুদ্রার মাধ্যমে বাণিজ্য সংগঠিত হয় এবং শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্যের উপর প্রভাব বিস্তার করা যায়। অর্থাৎ এই যে লেনদেনটা হচ্ছে বা বাণিজ্যটা সংগঠিত হচ্ছে সেটা কিন্তু আমার দেশের মুদ্রার মাধ্যমে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, যখনই যে দেশের সাথে আমরা আমদানি রপ্তানি করি তখন ওই কারেন্সির মাধ্যমে আমাদেরকে কি করতে হয়, আমদানি রপ্তানিটা করতে হয়। আবার সব পণ্য অবাধে কিন্তু আনা নেওয়া যায় না। এক্ষেত্রে যে এই কতটুকু আনা যাবে বা মানে তার গতিবিধিটাকে নিয়ন্ত্রণের জন্য এই শুল্কের মাধ্যমে বাণিজ্যের উপর কি করা হয়, প্রভাব বিস্তার করা হয়। যাই হোক, এটা আমরা আলোচনা করব। আন্তর্জাতিক বাণিজ্যের দুটি দিক আছে, একটা হচ্ছে আমদানি আর একটা হলো রপ্তানি। এজন্য একটাকে বলি রপ্তানি বাণিজ্য, আরেকটা বলি আমদানি বাণিজ্য। এখন আমরা আসি আসলে রপ্তানি বাণিজ্যটা কোনটা। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো দেশ যদি অন্য দেশে দ্রব্য সামগ্রী বিক্রয় করে তাকে আমরা বলি রপ্তানি বাণিজ্য। যেমন বাংলাদেশ যদি যে চা বিদেশে রপ্তানি করে মানে বিদেশে পাঠায় বা বিদেশে মনে করো ইউরোপে কোনো একটা দেশের কাছে বিক্রয় করে, তখন এই বিক্রয়টাকে বলি যে বাংলাদেশের জন্য রপ্তানি বাণিজ্য। এরপর আসি আমরা যে আমদানি বাণিজ্য তাইলে কোনটি। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো দেশ যদি বিদেশ থেকে বা অন্য দেশ থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করে সেটাকে বলা হয় আমদানি বাণিজ্য। যেমন বাংলাদেশ থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল ক্রয় করে থাকে, এই যে অন্য দেশ থেকে চাল ক্রয় করে আনে, এটা হচ্ছে বাংলাদেশের আমদানি বাণিজ্য। ঠিক আছে, আর বাংলাদেশ যেটা বিদেশে বিক্রয় করে সেটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। এখন আমরা আসি আরেকটু সামনের দিকে যাব। লক্ষ্য করো, এই আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার শর্ত আসলে কি মানে কি কি কারণে বা কি কি শর্তের আলোকে বাণিজ্যটা সংগঠিত হয়। আমরা যদি কিছু কথা তুলে আনি সেটা হচ্ছে অবশ্যই বাণিজ্য সংগঠিত হতে হলে কমপক্ষে দুটি দেশ থাকতে হবে। যদি একটা দেশে হয় তাহলে তো আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার কোনো সুযোগ থাকবে না, কমপক্ষে দুটি দেশ অর্থাৎ তার অধিক হবে। ঠিক আছে, 2 নম্বরে যদি যাই, বাণিজ্য লিপ্ত দেশগুলোর মধ্যে চুক্তি থাকতে হবে। অর্থাৎ বাণিজ্যটা কিভাবে হবে, কতটুকু হবে, কোন কোন দ্রব্য হবে, তার মূল্যই বা কী হবে, এ ধরনের বিভিন্ন চুক্তির মাধ্যমে কি হয়, বাণিজ্যটা সম্পাদিত হয়। তারপরে এক বা একাধিক পণ্য থাকতে হবে। একটি পণ্য হলে হয়, একাধিক পণ্য মাধ্যমে কি হয়, এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্য সংগঠিত হয়। তারপর 4 নম্বরে যদি বলি, দেশগুলো সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে হবে। যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী না হয় তাহলে কিন্তু বাণিজ্য সংগঠিত হওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ কোনো কর্তৃপক্ষ থাকবে না কার কাছে কোথায় কিভাবে পণ্য রপ্তানি করা হবে বা রপ্তানিকৃত যে আয়টা কিভাবে আসবে তার কোনো নিশ্চয়তা থাকবে না। এই কারণে সার্বভৌম ক্ষমতার অধিকারী না হলে কি হয় না, বাণিজ্য সংগঠিত হয় না। তারপরে একটি নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে, অর্থাৎ যেই মানে বাণিজ্যের কথা আমরা নিচ্ছি তার একটা টাইম পিরিয়ড থাকবে, নির্দিষ্ট সময় এখানে বিবেচিত হবে। এই ছিল আমাদের বাণিজ্যের সংগঠিত হওয়ার কিছু শর্তের কথা বললাম। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা বলি যে বর্তমানে পৃথিবীর কোনো দেশেই স্বয়ংসম্পূর্ণ না, অর্থাৎ কোনো একটা দেশেই সবগুলো দ্রব্য উৎপাদিত হয় না যা মানুষের প্রয়োজন। এ কারণেই একটি দেশ আরেকটি দেশের সাথে যে কোনো না কোনোভাবে নির্ভরশীল, আর এই নির্ভরশীলতার কারণেই কি হচ্ছে, বাণিজ্যটা সংগঠিত হচ্ছে। যাই হোক, এখন আমরা যদি আরেকটু আগাই যে আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে, আমরা একটু সামনে গেলাম, নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবাধ বাণিজ্য, আরেকটাকে বলা যায় সংরক্ষিত বাণিজ্য। ঠিক আছে, বা নিয়ন্ত্রিত বাণিজ্য। তাহলে এটাকে আমরা বলছি অবাধ বাণিজ্য কোনটা। যখন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো প্রকার, যে অবাধ বাণিজ্যের কথা বলছি, যে কোনো প্রকার বিধিনিষেধ যদি আরোপিত না হয়,
অর্থাৎ কোনো প্রকার বিধিনিষেধ যদি না থাকে তখন সেটাকে আমরা বলি অবাধ বাণিজ্য। যে অবাধ বাণিজ্যের মাধ্যমে বিশ্ব উৎপাদন বহুগুণে কি হয়, বৃদ্ধি পায় এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয় এবং অনুৎপাদিত প্রয়োজনীয় সামগ্রী আমদানির মাধ্যমে সামগ্রিক কল্যাণও কি হয়, বেড়ে যায়। এটা হচ্ছে অবাধ বাণিজ্যের কথা বললাম। এবার আসি সংরক্ষিত বাণিজ্যের কথা। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি বিধিনিষেধ আরোপ থাকে, অর্থাৎ শুল্ক দ্বারা বা কোঠা দ্বারা বা নিষেধাজ্ঞা দ্বারা যখন তার বাণিজ্যটাকে নিয়ন্ত্রণ করা হয় তখন সেটাকে বলা হয় সংরক্ষিত বাণিজ্য। কোনো দেশ তার দেশীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে বা বিদেশি বড় বড় প্রতিষ্ঠানের যে প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করার জন্য কি করে, বা জাতীয় স্বার্থকে যে সংরক্ষণ করার জন্য তখন এই যে বিভিন্ন শুল্কের মাধ্যমে, কোঠার মাধ্যমে যে পণ্য সামগ্রীর আমদানিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঠিক আছে, তখন এই যে বাণিজ্যটাকে আমরা বলছি সংরক্ষিত বাণিজ্য নীতি। ঠিক আছে, বাণিজ্য নীতি গ্রহণ করে এই বিভিন্ন কারণে, কিন্তু একটা দুইটা কারণ এখানে অন্তর্নিহিত থাকে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, এবং এগুলো কি কি সে সম্পর্কে আমরা কিছু সংজ্ঞা জানলাম, কথা জানলাম। ঠিক আছে, এখন আমরা আসবো অভ্যন্তরীণ বাণিজ্যের কথা। একটু আগেও কিন্তু বলে আসছি যে কোনো নির্দিষ্ট দেশের বা কোনো সার্বভৌম দেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় সে বাণিজ্যটাকে আমরা বলি অভ্যন্তরীণ বাণিজ্য। এখানে দেখো যে কোনো দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। বিভিন্ন অঞ্চলের মধ্যে, যেমন বগুড়ার পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে কি হয়, ক্রয় বিক্রয় হয়, এটি হলো অভ্যন্তরীণ বাণিজ্য। দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে দেশীয় মুদ্রা ব্যবহৃত হয়। এক্ষেত্রে শুল্ক বাধা থাকে না। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার জন্য পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক আরোপ করা হয় না, অর্থাৎ এক্ষেত্রে শুল্ক বাধা থাকে না, এবং একই মুদ্রার মাধ্যমে কি হয়, পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়। ঠিক আছে, এটা আমরা দেখলাম অভ্যন্তরীণ বাণিজ্যের কথা। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব যে আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্যটা নিয়ে এখন আমরা একটু কথা বলবো। লক্ষ্য করো, এতক্ষণ আমরা সংজ্ঞাগত দিকটা জানলাম, এখন আমরা বিভিন্ন দিকগুলোর পার্থক্যগুলো এখানে তুলে আনার চেষ্টা করব। প্রথমে সংজ্ঞাগত পার্থক্য, যে একটু আগেও বলছি যে কোনো দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আর আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে, দুই বা একটু এখানে মিস্টেক হয়ে গেছে, ততোধিক হবে, রতদিক না ততোধিক, দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে বাণিজ্য সংগঠিত হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়। ঠিক আছে, তারপর যদি উদাহরণ আমরা দেই, যে একটু আগে যে কথাটা বলে আসছি ওই কথাটা এখানে তুলে আনছি। বগুড়ার পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে ক্রয় বিক্রয় হয়, এটি হলো অভ্যন্তরীণ বাণিজ্যের একটি উদাহরণ। আর বাংলাদেশের সাথে ভারত, চীন, জাপান প্রভৃতি দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় সেটি হলো আন্তর্জাতিক বাণিজ্য। ঠিক আছে, এখন আমরা যদি আরো একটু আগাই, লক্ষ্য করো উপকরণের গতিশীলতা। আমার দেশের যে কোনো উপকরণ বা শ্রমিকের কথা বলি, শ্রমিক তো একটা উৎপাদনের উপকরণ, শ্রমিক কিন্তু অবাধে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে কি করতে পারে, যেতে পারে। অন্যান্য উপকরণও এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে অবাধে স্থানান্তরিত হতে পারে। তাহলে এটা কোন বাণিজ্যের ক্ষেত্রে, অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি থাকে, অনেক বাধা থাকে, অর্থাৎ এই গতিশীলতাটা পূর্ণ থাকে না। ঠিক আছে, এটা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রিত থাকে, অনেক সময় একেবারেই থাকে না। তাহলে এই কথাটি আমরা যদি বলি, দেশের অভ্যন্তরে উৎপাদনের উপকরণের পূর্ণ গতিশীলতা থাকে, আর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে উৎপাদনের উপকরণ সমূহ পূর্ণ গতিশীল হয় না। ঠিক আছে, আমি বিশ্বাস করি তোমাদের কাছে এগুলো একেবারে সহজ বলে মনে হবে। তারপরে দেখো চতুর্থ পার্থক্যটা যদি বলি, ব্যাংকিং ও বীমাগত। একটু আগে বলে আসছি, অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রার কথা যদি বলি, যে এটা দেশীয় মুদ্রায়, অর্থাৎ একই দেশের যেহেতু সংগঠিত হচ্ছে বাণিজ্যটা, এজন্য মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার কোনো ভিন্নতা থাকে না। একই মুদ্রা,
একই ব্যাংক ব্যবস্থার মাধ্যমে কি হয় বাণিজ্যটা মানে সংগঠিত হয়, বাণিজ্যের বিভিন্ন লেনদেনগুলো সংগঠিত হয়। আর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার ভিন্নতা রয়েছে। যখন আমি আমেরিকার সাথে বাণিজ্য করতে যাব তখন আমার দেশের অর্থ কিন্তু আমেরিকায় চলে না, আবার আমার দেশের ব্যাংক কিন্তু ওইখানে যে মানে যে আমার দেশের সচরাচর যে ব্যাংকগুলো আছে ওইখানে এই ধরনের ব্যাংক নেই, ওইখানে আবার ওদের দেশের ব্যাংক আছে। তার মানে এই যে আমি দেখলাম যে মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার মধ্যে ভিন্নতা আছে, এটা কি ক্ষেত্রে? আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। তারপরে যদি আমরা যাই বাণিজ্য নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ বাণিজ্য দেশের মধ্যে সংগঠিত হওয়ায় এক্ষেত্রে বাণিজ্য নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন দেশের আইন দ্বারা কি হয় নিয়ন্ত্রিত হয়। এটা কিন্তু একটা দেশের সংগঠিত হয় না, ভিন্ন ভিন্ন দেশের মধ্যে সংগঠিত হয়। এই কারণে আইন দ্বারা কি হয় নিয়ন্ত্রিত হয়, এক এক দেশের আইন দ্বারা এক একভাবে এক একটা বিষয়কে বাণিজ্যটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে শুল্কগত পার্থক্যটা, অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে দ্রব্যের উপর আবগারি শুল্ক আরোপ করা হয়, আর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দ্রব্যের উপর আমদানি রপ্তানি শুল্ক কি করা হয় আরোপ করা হয়। দুইটার একটু নামের মধ্যে পার্থক্য আছে এবং দুইটা আরোপের ক্ষেত্রেও পার্থক্য আছে, ঠিক আছে। তারপর আমরা দেখলাম দ্রব্যের পার্থক্য। অভ্যন্তরীণ বাণিজ্যে দেশব্যাপী দ্রব্যের উৎপাদনের তেমন কোনো পার্থক্য থাকে না। একটা দেশের আবহাওয়াগত বা তার যে উৎপাদন ব্যবস্থা, মানুষের রুচি পছন্দ, এই সবগুলো মিলিয়ে আসলে দ্রব্যের উৎপাদনের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কি দেখা যায় ভিন্নতা দেখা যায়। কারণ কি যে স্থানের কারণে বিভিন্ন দেশের যে উর্বরতার কারণে, আবহাওয়াগত কারণে, মানুষের রুচি পছন্দের কারণে কি হয় দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। তারপর আমরা যদি যাই পরবর্তী পার্থক্যটা লক্ষ্য করো যে প্রবেশ ও প্রস্থান। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে কোনো অঞ্চলের দ্রব্য সামগ্রী অন্য অঞ্চলে অবাধে প্রবেশ ও প্রস্থানের সুযোগ রয়েছে। অর্থাৎ এখানে অবাধ মানে প্রবেশ এবং প্রস্থানের ক্ষেত্রে কোনো প্রকার নিয়ন্ত্রণের সম্মুখীন হয় না। কোন বাণিজ্যের ক্ষেত্রে? অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এখানে একটু ভুল হয়ে গেছে, দুইটা শব্দ একসাথে লেগে গেছে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো দেশের পণ্য অন্য দেশে অবাধে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ নেই, অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, ঠিক আছে। যেটা দেশের অভ্যন্তরে যেভাবে অবাধে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কোনো প্রকার নিয়ন্ত্রণ ছাড়া, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আসলে এরকম অবাধ কোনো সুযোগ থাকে না। তারপরে আমরা যদি চাই লেনদেন ভারসাম্য, অভ্যন্তরীণ বাণিজ্যের লেনদেন ভারসাম্যে কোনো জটিলতা নেই, ঠিক আছে। আর আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেন ভারসাম্য রয়েছে, যা অনুকূল বা প্রতিকূল হতে পারে। একটা দেশের যদি আমদানির তুলনায় রপ্তানি বেশি হয় তাহলে দেখা যাবে তার লেনদেন ভারসাম্য তার অনুকূলে আছে, আর যদি রপ্তানির তুলনায় আমদানি বেশি হয় তাহলে দেখা যাবে তার লেনদেন ভারসাম্য প্রতিকূল অবস্থান করতেছে, যেটা অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ঠিক আছে। সর্বশেষ যে পার্থক্যটা আমরা তুলে ধরতেছি সেটা হচ্ছে নির্দিষ্ট দেশ বনাম ভিন্ন দেশ। অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্যটা একটা নির্দিষ্ট দেশের মধ্যে সংগঠিত হয়, অর্থাৎ এই দেশের ভিতরেই সংগঠিত হয়। এই জন্য বলা হয়েছে অভ্যন্তরীণ বাণিজ্য একটি দেশের অভ্যন্তরেই সংগঠিত হয়। আর আন্তর্জাতিক বাণিজ্য দুই বা ততোধিক সার্বভৌম রাষ্ট্রের মধ্যে কি হয় সংগঠিত, অর্থাৎ ভিন্ন দেশের মধ্যে সংগঠিত হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা মোটামুটি পার্থক্যের দিকগুলো তুলে ধরলাম। এখন আমরা সর্বশেষ আলোচনায় চলে যাচ্ছি যে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। লক্ষ্য করো এখানে যে আমাদের যে কেন আসলে আন্তর্জাতিক বাণিজ্যটা সংগঠিত হচ্ছে, গুরুত্বটা কি। আমরা একটু আগেও বলছি যে কোনো দেশেই দ্রব্য সামগ্রী বলো, উৎপাদনের দিক থেকে বলো, তার অভাব পূরণের দিক থেকে বলো স্বয়ংসম্পূর্ণ না। এটা প্রকৃতিগত কারণে হতে পারে, বিভিন্ন কারণে হয়ে থাকে। আর এ কারণে যে একটা দেশের সাথে আরেকটা দেশের কিছু না কিছু নির্ভরশীলতা রয়েছে, আর এই যে নির্ভরশীলতার কারণে আসলে বাণিজ্যের সৃষ্টি হচ্ছে। আর এই বাণিজ্যের মাধ্যমে আসলে আমরা কি, বাণিজ্যটার প্রয়োজনটা কেন, এই দিকগুলো আমরা এখন আলোচনা করব, ঠিক আছে।
তো আমরা যদি বলি বাণিজ্যের গুরুত্ব, ১ নম্বরে বলি সম্পদের সুষ্ঠু ব্যবহার। কোনো দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হলে সেই দেশটি অবশ্যই আপেক্ষিক ব্যয় সুবিধা অনুযায়ী যে দ্রব্য তার উৎপাদন ব্যয় কম সেই দ্রব্যটা উৎপাদনে সে কি করে নজর দেয় এবং সেই দ্রব্যটাই বেশি উৎপাদন করে। আর যে দ্রব্যটাতে তার উৎপাদনের সুযোগ কম অর্থাৎ ব্যয় বেশি তখন সেটা আমদানি করে। ঠিক আছে, ফলে এই যে এতে করে কি হয়, সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়, যা অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। ঠিক আছে, তারপর আমরা যদি যাই ২ নম্বরে মোট উৎপাদন বৃদ্ধি। আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হচ্ছে আন্তর্জাতিক শ্রম বিভাগ ও ভৌগোলিক বিশেষীকরণ। এক্ষেত্রে খেয়াল করো, শ্রম বিভাগের ভিত্তি হচ্ছে কি দক্ষতা এবং ভৌগোলিক বিশেষীকরণের ভিত্তি হচ্ছে উৎপাদনের প্রাচুর্যতা। তাই বিদ্যমান উপাদানকে দক্ষতার সাথে কাজে লাগিয়ে বিশ্ব উৎপাদনকে বহুগুণে বাড়ানোর সুযোগ আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যেই রয়েছে। অর্থাৎ এই যে আমি যখন শ্রম বিভাজন করতে পারি তখন দক্ষ শ্রমিকের মাধ্যমে আমরা বিভিন্ন দ্রব্য উৎপাদনের ব্যয় কমিয়ে উৎপাদনটা বাড়াতে সক্ষম হই। ঠিক আছে, এটা আন্তর্জাতিক বাণিজ্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে। তারপরে উৎপাদন ব্যয় হ্রাস। একটু লক্ষ্য করো, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই যে আপেক্ষিক ব্যয় সুবিধার কথা বলছি, তো অর্থাৎ যেই দেশ যে দ্রব্যটা উৎপাদনে তুলনামূলকভাবে ব্যয় সুবিধা লাভ করবে সে দেশটা সেই দ্রব্যটা উৎপাদন করবে এবং সেটা বিদেশে রপ্তানি করবে। আর যে দ্রব্যটা উৎপাদনে তার ব্যয় তুলনামূলকভাবে বেশি সেই দ্রব্যটা সে বিদেশ থেকে আমদানি করবে। তাহলে এতে করে দেখা যায় দ্রব্য সামগ্রী উৎপাদন ব্যয় কি হয়, হ্রাস পেয়ে যায়। কারণ যেই দেশটা যে দ্রব্যটা উৎপাদনের সুবিধা পাচ্ছে সেই দেশ কম মূল্যে কম খরচে উৎপাদন করে বিদেশে রপ্তানি করতেছে। তাহলে এই সুবিধাটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেই আসলে ভোগ করা সম্ভব। তারপরে যদি বলি উদ্বৃত্ত পণ্য রপ্তানি, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটা যদি আমরা বলি এটা অন্যতম আরেকটা দিক, যে বিভিন্ন দেশ তার নিজস্ব চাহিদা পূরণ করে উদ্বৃত্ত পণ্যটা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কি করতে পারে, অন্য দেশের রপ্তানি করতে পারে। তার মানে এই কথাটা বললাম উদ্বৃত্ত পণ্য রপ্তানি। তারপরে হচ্ছে যে দেশীয় দ্রব্যের বাজার সৃষ্টি, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে এক দেশের দ্রব্য সামগ্রী অন্য দেশে প্রবেশ করতে পারে। তাই কোনো দেশ যদি তার দ্রব্যের বাজারকে বিশ্বব্যাপী প্রসার করতে চায় তাহলে তা কেবল আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেই সম্ভব। তাই আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। তারপর আমরা যদি আসি ৬ নম্বরে বলি দ্রব্য ও সেবার মান উন্নয়ন। এটা অন্যতম একটা দিক, যে লক্ষ্য করো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সেবা সামগ্রীগুলো ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হয়। এসব দ্রব্যের মধ্যে উন্নত মানের দ্রব্যগুলোই বাজারে টিকে থাকতে পারে। তাই কোনো দেশ বাণিজ্য থেকে লাভবান হওয়ার জন্য দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের কি করে, মান উন্নয়নে তারা সচেষ্ট হয়। এই কারণে মানের কিন্তু দ্রব্য সামগ্রীর মান কিন্তু বেড়ে যায় আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। তারপরে দক্ষ জনশক্তি তৈরি। এখানে লক্ষ্য করো, এই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে শুধুমাত্র দ্রব্য সামগ্রী আদান প্রদান হয় না, কারিগরি জ্ঞান, কলাকৌশল, শ্রম উপাদানের ও আদান প্রদান, এই যে শ্রম উপাদানের কি হয়, আদান প্রদান হয়, যার মাধ্যমে অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে বা কম দক্ষ জনশক্তিকে বেশি দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হয়। এটা কিন্তু অন্যতম আরেক কারণ। এই যে মানুষ দেখে দেখে বিভিন্ন কিছু কিন্তু শিখে, ঠিক আছে, এই শিক্ষার মাধ্যমে কি হয়, তার দক্ষতা অর্জিত হয়। আর অনুৎপাদিত দ্রব্যভোগের সুবিধা, আমরা তো আগেই বলছি বিশ্বের সব দেশে সব দ্রব্য উৎপাদন হয় না। এই বাণিজ্যের আন্তর্জাতিক বাণিজ্যেই যে কোনো দেশে যদি এই যে দ্রব্যটা উৎপাদন হয় না সেই দ্রব্যটা কিন্তু বিদেশ থেকে আমদানি করে ভোগ করার সুযোগ কিন্তু আছে, কার মাধ্যমে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে। এই কারণে বলা হয়েছে অনুৎপাদিত দ্রব্য সামগ্রী যে ভোগের সুবিধা এটা একমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সম্ভব। তারপর মূলধনী দ্রব্যের আমদানি, অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নের জন্য মূলধনী দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কম খরচে উন্নত দেশগুলো থেকে এই মূলধনী দ্রব্য কি করা যায়, আমদানি করা যায়। ঠিক
ঠিক আছে, অর্থাৎ যন্ত্রপাতি, কলা কৌশল, কলকবজা এগুলো যে উন্নত দেশগুলো থেকে আমদানি করার সুযোগ আছে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে। তারপরে নির্ভরশীলতা হ্রাস। এখানে একটু যদি বলি, সাহায্য নয়, বাণিজ্যেই অর্থনৈতিক উন্নয়নের কৌশল হওয়া প্রয়োজন বা উচিত। এই যে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা পেয়ে আস্তে আস্তে কি হয়, স্বনির্ভর হয়ে উঠতেছে। আর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বা বাণিজ্য নির্ভরশীলতা হ্রাস করে স্বনির্ভর করে ওঠাকে লালন করে। অর্থাৎ আমরা যদি বলি যে সাহায্য সহায়তা করার মাধ্যমে যদি একটা দেশ কিন্তু সাহায্য, দান, খয়রাতের মাধ্যমে কিন্তু স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে না, ঠিক আছে। কিন্তু যখনই আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ করে দেয়, তখন ওই দেশটি নিজস্ব দক্ষতা এবং বিভিন্ন সম্পদ ব্যবহারের মাধ্যমে তার নিজস্ব স্বকীয়তাটা কিন্তু কি করতে পারে, বৃদ্ধি করতে পারে এবং স্বনির্ভর হতে তার সুযোগ সৃষ্টি হয়, ঠিক আছে। তারপরে আমরা যদি আসি মূলধনের গতিশীলতা বৃদ্ধি। এই যে মূলধনী দ্রব্য সামগ্রী, আমরা একটু আগেও এটার সম্পর্কে একটু বলছি। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে মূলধন উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে কি হয়, যে মানে স্থানান্তরিত হয়, ঠিক আছে। তো এই যে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে যে উৎপাদনের মধ্যে একটা গতিশীলতা নিয়ে আসে, অর্থাৎ এই মূলধনের গতিশীলতা উৎপাদনের গতিশীলতাও কি করে বাড়িয়ে দেয়। আর এটা যে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে মানে সম্ভব হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা যদি সর্বশেষটা বলে আরও আছে বিশ্ব কল্যাণ বৃদ্ধি। অর্থনীতিবিদরা মনে করেন গুডস আর গুড, অর্থাৎ যত দ্রব্য তত ভালো। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিশ্ব উৎপাদন কি হয়, বেড়ে যায়, বৃদ্ধি পায়। উৎপাদন না করেও বাণিজ্যের মাধ্যমে অনুৎপাদিত দ্রব্য কি করা যায়, অন্য দেশ থেকে আমদানি করে ভোগ করা যায়। ফলে সামগ্রিক কল্যাণ কি হয়, বেড়ে যায়। আরও আমরা বলতে পারি প্রাকৃতিক দুর্যোগের সময় কোনো দেশে দ্রব্য সামগ্রী উৎপাদিত না হলে অন্য দেশ থেকে সেটা আমদানি করে কি করতে পারে, তাদের চাহিদা পূরণ করতে পারে, ঠিক আছে। শিল্পের দক্ষতা বাড়ে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে, যেহেতু প্রতিযোগিতার সৃষ্টি হয়। এই কারণে এই যে আমরা এতক্ষণ বিভিন্ন কথা বললাম, এই কথাগুলো থেকে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বিশ্বে আঞ্চলিক বিশ্বায়নের মাধ্যমে মোট উৎপাদন কি হয়, বেড়ে যায়। ফলে কল্যাণও বৃদ্ধি পায়। বাণিজ্যের মাধ্যমে অনুন্নত উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশের সাথে অভিজ্ঞতা, কারিগরি জ্ঞান, কলাকৌশল প্রভৃতির আদান প্রদানের দ্বারা কি হচ্ছে, উপকৃত হয়। তাই আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। আজকের এই আলোচনা থেকে আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ নিয়ে আসছি। আমি বিশ্বাস করি তোমাদের কাছে এই কাজটি খুব সহজ বলে মনে হবে। দেখো, পুরান ঢাকায় কামালের একটি খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। তার উৎপাদিত খেলনা ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রয় হয়। অন্যদিকে তার বন্ধু জহিরের একটি জ্যাকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। তার উৎপাদিত জ্যাকেট ইউরোপ এবং আমেরিকায় কি হয়, বিক্রয় হয়। আমি আবার বলছি, পুরান ঢাকায় কামালের একটি খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। তার উৎপাদিত খেলনা ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে কি হয়, বিক্রয় হয়। অন্যদিকে তার বন্ধু জহিরের একটি জ্যাকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। তার উৎপাদিত জ্যাকেট ইউরোপ এবং আমেরিকায় কি হয়, বিক্রয় হয়। এখন দেখো, উদ্দীপকে জহিরের পণ্যের ক্ষেত্রে কোন ধরনের বাণিজ্যের দিক ফুটে উঠেছে, তার বৈশিষ্ট্যগুলো কি, ঠিক আছে। জহিরের কথাটা বলছে। 2 নম্বরে দেখো, উদ্দীপকে কামাল ও জহিরের বাণিজ্যের মধ্যে পার্থক্য আছে কি, ব্যাখ্যা করো। আমি হলপ করে বলতে পারি তোমরা অবশ্যই এই দুটি প্রশ্নের আনসারই স্বাচ্ছন্দ্যে লিখতে পারবে। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।